হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ভার্সিটি সম্পূর্ণ ফাঁকা প্রায়, এমনকি প্রিন্সিপাল অবধি চলে গেছে, কারণ তার একমাত্র মেয়ে বিছানায় পড়ে আছে। তার মেয়েকে তিনি বড্ড বেশিই ভালোবাসেন, কিন্তু তার যে চরম অধপতন হয়ে গেছে। বাবা হিসেবে বুঝি ব্যর্থ তিনি। নাদিম ফায়ানের জন্য গাড়ি বের করতে গিয়েছে, তখনই আচমকা মোবাইল বেজে উঠল ফায়ানের। ফায়ান মোবাইল হাতে নিয়ে দেখে রিফাত কল করেছে। তাই কথা বলতে বলতে কৃষ্ণচূড়া গাছের নিচে চলে আসে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে উদয় হল। মেয়েটা এসে ফায়ানের থেকে খানিক দূরে দাঁড়াল। ফায়ান দেখেও না দেখার ভান ধরে কথায় মনোযোগ দিচ্ছে। মেয়েটা আচমকা ফায়ানকে বলে উঠে, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? বলেই মেয়েটা লাজুক হাসল, যদিও তার পোশাকের সাথে লাজুক ভাবটা মানায় না। এদিকে ফায়ান ফোন রেখে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আছে। এমনিতেই তার মেজাজ গরম, ইচ্ছে করছে সব ধূলিসাৎ করে দিতে। তার উপর রিফাত তাকে এমন একটা খবর দিয়েছে তার মাথার চুল অবধি যেন গরম হবার জোগাড়। আর এই মেয়ে এ সময় এসে ফালতু প্রলাপ বকছে। ফায়ানের শান্ত দৃষ্টি তার উপর পড়তে দেখে খুশি হয়ে গেল মেয়েটা। তার মনে চলছে বিপরীত কিছু। তাহলে আরিমা সত্যি বলেছিল। ফায়ান রাজি হয়ে গেছে। ইস, ভাবতেও তার খুশি খুশি লাগছে। ফায়ানকে চমকে দিয়ে আরেকটা কাজ করে বসল মেয়েটা। দৌড়ে গিয়ে ফায়ানের গালে চুমু এঁকে দিল। ফায়ানের চোখ থেকে মনে হয় রক্ত ঝরবে, কপালের রগটা যেন ফেটে যাবে। আচমকা সে মেয়েটার গালে থাপ্পড় লাগিয়ে দিল। দাফার গাল, এত সাহস পেয়েছিস কোথা থেকে? স্লাট একটা! তখনই হাওয়ার বেগে আরিমাদের আগমন। ফায়ান কোনা চোখে দেখে নীল আরিমার হাত আফরিদের হাতে। এতে যেন সে আরও গর্জে উঠল। সে এগিয়ে গেল মেয়েটার দিকে। মেয়েটার মুখে লাজুক হাসির বদলে দেখা গেল আতঙ্ক। সে জানতও না সৌহার্দ্য ফায়ান খানকে রেগে গেলে কেমন দেখায়। খুব বড় ভুল করে ফেলেনি তো সে? ফায়ান যেই মেয়েটাকে থাপ্পড় লাগাতে যাবে তার আগেই আরিমা ফায়ানের সামনে এসে দাঁড়াল। ফায়ান আরিমার মুখশ্রীর দিকে তাকিয়ে কিছুক্ষণ থেমে রইল। হঠাৎ মেয়েটা আতঙ্কিত গলায় কাপা স্বরে বলতে লাগল, আমার কোনো দোষ নেই ফায়ান, আমাকে তো এই মেয়েটা বলেছে এসব করতে। মেয়েটার কথা শোনা মাত্রই আরিমার দিন দুনিয়া কেঁপে উঠল। সে ফায়ানের দিকে দৃষ্টি রেখেই বলতে লাগল, মাগো মা, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি কি তোকে বলেছিলাম যে তুই নেতা সাহেবকে চুমু খা? তোকে তো খালি প্রপোজের কথা বলেছিলাম, আর তুই দেখি তার থেকে এক কাঠি উপরে। তোর জিভ ছিঁড়ে ফেলবো আবার যদি ফায়ান বলিস। স্যার বলবি স্যার? না না ভাইয়া বলবি, দরকার হলে দুলাভাই বলবি। তোকে শুধু শুধু বলেছিলাম নেতা সাহেবকে প্রপোজ করতে। আরিমা ফায়ানের আরেকটু কাছে গিয়ে বলতে লাগল, জানেন নেতা সাহেব, আমি শুধু বলেছিলাম আপনি আমার দিকে তাকাননি কেন, এর জন্য আমাকে কথা শুনিয়েছে এই মেয়ে। সেজন্যই বলেছি আজকে তুমি উনাকে প্রপোজ করলে উনি অ্যাকসেপ্ট করে নিবেন। এই মেয়ে তো সোজা আপনাকে কিস করে দিল। হায় হায়, আমার সম্পত্তি আত্মসাৎ করে ফেলেছে এই মেয়ে। আরিমা হরহর করে কি বলে ফেলেছে তা হয়তো নিজেও বুঝতে পারছে না সে। বাচালদের এই এক সমস্যা, বেশি কথা বলতে বলতে কথার মধ্যে অজস্র ভুল বলবে আর সব গোপন কথা বলে দিবে। আরিমারও হলো তাই, সে সব গোপন কথা ফায়ানের সামনে ফাঁস করে দিল। এদিকে 6 ভেড়ার ছানার চোয়াল ঝুলে গেছে যেন। এই মেয়ের মাথায় মিনিমাম কমন সেন্স টুকুও নেই। কই রেখে এসেছে সব বুদ্ধি? আরিমা থামল, জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। মুখে মধুর হাসি ঝুলছে যেন কতবর কাজটা না করেছে সে। অতঃপর চোখ তুলে ফায়ানের দিকে তাকাল তার দৃষ্টি বুঝার জন্য। সঙ্গে সঙ্গে আরিমা আতকে উঠল, এই নেতা যে তার দিকে খুগিলে খাওয়াকে ভঙ্গিতে তাকিয়ে আছে। আচ্ছা, সে কি কিছু ভুল বলেছে? সামনে থেকে সরো। ফায়ানের কণ্ঠ গম্ভীর। এদিকে মেয়েটা আরিমার দিকে ঘেঁষে দাঁড়াল। এখান থেকে পালানোর পথ নেই, চারপাশে গার্ড দিয়ে ঘেরা। ফায়ান মেয়েটার দিকে আবার এগোতে যাবে তার আগেই আরিমা দুহাত দিয়ে ফায়ানকে জড়িয়ে ধরল। আরিমা লম্বায় 5 ফিট 5.5। তার মাথা ফায়ানের গলার একটু নিচে এসে ঠেকছে। আরিমার হঠাৎ এহেন কাণ্ডে সবাই নিজেদের চোখ বন্ধ করে নিল। গার্ডরা অন্যদিকে ঘুরে গেছে।
ফারহা দুহাত দিয়ে চোখ ঢেকে নিয়েছে। আনুল যেই ফাঁক করবে তার আগেই একজন তার আঙুল চাপিয়ে দিল। কে রে তুই? জিবি ম্যাম আমি। ওদিকে না তাকানোই ভালো হবে। নাদিমের কণ্ঠ শুনে মিয়ে গেল যেন ফারহা। তারপর হঠাৎ বলে উঠল, আপনি কিভাবে বুঝলেন আমি আঙুল ফাঁক করেছি? নাদিম মৃদু হেসে উত্তর দিল, আমি মাত্রই এসেছি। হঠাৎ দেখি আপনি চোরের মতো আঙুলের ফাঁক দিয়ে ভাইদের দেখার চেষ্টা করছেন। ফারহা ধরা পড়ার ভঙ্গিতে দাঁড়াল। তারপর অন্যদিকে ঘুরে চোখ থেকে হাত সরিয়ে নিল। মাগো মা, এই লোকের দৃষ্টি দেখি চিলের দৃষ্টি। এই মেয়ে ছাড়ো আমায়। ফায়ানের কণ্ঠে ঝাঁজ প্রকাশ পাচ্ছে। আরিমা ছাড়ল না, বরং আরও শক্ত করে চেপে ধরল ফায়ানকে। এদিকে মেয়েটা মিনমিন করে আরিমাকে বলতে লাগল, আপু ছেড়ো না উনাকে প্লিজ, আরও শক্ত করে চেপে ধরো। মেয়েটার উন্নতিমূলক বাক্যের প্রয়োগ হতেই আরিমা ভাবল এর শিক্ষা হয়ে গেছে। এখন আর বেশি বেশি কিছু করা যাবে না। যে করেই হোক বাঁচাতে হবে একে। কি হলো, কথা কানে যায় না? ফায়ান বলছে ঠিক, কিন্তু ছাড়ানোর চেষ্টা করছে না, মুখেই বলে যাচ্ছে। আরিমা নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছে, এটা ফায়ান উপভোগ করছে। ফায়ানের মাস্টারমাইন্ড বুদ্ধি তো আরিমার ধারের কাছেও ঘেঁষবে না। বোকা আরিমা ফায়ানের রাগ কমানোর জন্য জড়িয়ে ধরে আছে। সে তো জানে না তার আগমনেই ফায়ানের রাগ কমে গেছে। ফায়ান দেখতে চায় আরিমা কি করে, সেজন্য আরিমাকে ছাড়ানোর অভিনয় করল সে। ছাড়তে বলেছি আমায়। বাংলা কথা বুঝো না? আরিমা কি করবে ভেবে পাচ্ছে না। তার জন্যই মেয়েটার এই হাল। একটু বেশিই হয়ে যাচ্ছে এবার। মেয়েটা যথেষ্ট ভয় পেয়েছে। তার শিক্ষাও হয়েছে। ফায়ান আরিমার হাত প্রায় ছাড়িয়ে নিয়েছে। এমতাবস্থায় আরিমা এক হাত দিয়ে ফায়ানের চোখ চেপে ধরল। তারপর ফট করে ফায়ানের গালে চুমু দিয়ে বসল। ফায়ান গাল ঘষতে ঘষতে লাল বানিয়ে ফেলেছে। সেখানেই আরিমা চুমু দিয়েছে। তারপর মেয়েটাকে উদ্দেশ্য করে আরিমা বলল, পালাও যাও। আরিমার ফিসফিস করে বলা বাক্যে মেয়েটা কোনোমতে ছুটে পালিয়ে গেল। তার চরম শিক্ষা হয়েছে। আর এদিকে ফিরবে না। সৌহার্দ্য ফায়ান খানকে দেখতে যত ইনোসেন্ট আর শান্ত লাগে তিনি সেরকম নন। এটম বোমা একটা। ফ্রেন্ড সার্কেলের সবার কানে দিতে হবে কথাটা। না হলে অচিরেই তাদের জীবনে এরকম দিন ঘনিয়ে আসবে। সবাই এখনও চোখ বন্ধ করে রেখেছে। আর কজন উল্টো ফিরে আছে। দেখা যাক ফায়ান আর আরিমার মিল হয় কিনা। গার্ডরা পিছন ফিরে আছে। বসের অর্ডার পেলেই তারা ঠিকঠাকভাবে দাঁড়াবে। বস যে তাদের ইশারা করেছিল যেন তারা উল্টো দিকে ঘুরে যায়। এদিকে ফায়ান ভিতরে ভিতরে টাস্কি খেল। কিন্তু আরিমাকে বুঝতে দিল না। তোমার সাহস তো কম না। আজকে তোমার একদিন কি আমার একদিন। ফায়ান আরিমাকে ঝটকা মেরে সরিয়ে দিল। আরিমা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আবার ফায়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। এদিকে আরিমা ভাবছে অন্য কথা গিয়ে এটাই সুযোগ, নেতা সাহেবকে ইচ্ছেমতো চুমু দিয়ে উনার গালে নিজের নামে সিল মেরে দে আরু। আরিমা ফায়ানের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে তার গলা দু হাত দিয়ে জড়িয়ে ধরল। তারপর মাথা উঁচিয়ে ফায়ানের গালে ননস্টপ চুমু দিতে লাগল। ফায়ান তার চোখ বন্ধ করে নিল। আরিমার কোমরে থাকা হাত দুটো দিয়ে আপনা আপনি আরিমার কোমর চেপে ধরল। সাথে সাথে আরিমা সরে এলো ফায়ানের থেকে। কিন্তু ফায়ান সরতে দিলে তো। আরিমার এক একটা চুমুতে যেন ফায়ানের বুকে ঝড় উঠে গেছে। সে আরিমাকে টানতে টানতে নিয়ে এলো সেখান থেকে। আরিমার চেঁচামেচি তার কানে যাচ্ছে না। আরে কি করছেন নেতা সাহেব, ছাড়ুন আমায় প্লিজ। আর হবে না। সরি সরি। আরিমার অবস্থা কি, ছেড়ে দে মা, কেঁদে বাঁচিগু। এদিকে বাকিরা আরিমার চিৎকারে চোখ খুলে নিল। তারপর অসহায় ভঙ্গিতে একজন অপরজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এদের টম অ্যান্ড জেরির ঝগড়া কবে বন্ধ হবে? ফায়ান আরিমাকে টেনে এনে গাড়িতে বসিয়ে দিল। আরিমার চেঁচামেচি এখন থেমে গেছে। সে চুপ হয়ে ফায়ানের গতিবিধি লক্ষ্য করছে। লোকটার হঠাৎ হলোটা কি? ফায়ান হুট করেই আরিমার দিকে এগিয়ে এলো। এতে বেশ ভরকালো আরিমা। লোকটার মাথা ঠিক আছে তো? ফায়ান আরিমার একদম কাছে চলে এলো। আরিমা সরতে সরতে মনে হচ্ছে গাড়ির কাচ ভেঙে ওপারে গিয়ে পড়বে। আপনি আমাকে গাড়ি থেকে ফেলে মেরে দিতে চান, সেটা বললেই তো আমি নিজ দায়িত্ব গাড়ি থেকে লাফ দেই। এরকম ভাবে কাছে এসে আমার বুক কাঁপাচ্ছেন কেন? হঠাৎ করেই ফায়ান হাসল। দুই ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হেসে উঠল সে। তারপর নিজের সিটে সোজা হয়ে বসে পড়ল। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর হাসছে ফায়ান।
আরিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। মানুষটাকে হাসলে দারুণ লাগে। চোখ দুটো ছোট ছোট হয়ে আসে। কিন্তু উনি হাসেন না কেন? না হাসলেই ভালো। না হলে আমি অচিরেই হার্ট ব্লক করে মারা যাব। উনার হাসি এত কিউট। আপনাকে হাসলে দারুণ লাগে নেতা সাহেব। আরিমার এহেন কথায় ফায়ান ভ্রু কুচকে তাকালো না, বরং ঠোঁট কামড়ে হাসছে। আরিমা এতে বেশ অবাক হল। ভূতে পেল নাকি লোকটাকে? আচমকা ফায়ান আরিমার কোমর চেপে নিজের কাছে নিয়ে এলো। আরিমা হকচকিয়ে ফায়ানকে দূরে ঠেলে দিল। কিন্তু না, সে পারছে না। খুব শক্ত করে ধরে রেখেছে ফায়ান। আরিমার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল ফায়ান। তারপর মিনমিন কণ্ঠে বলে উঠল, তুমি কি জানো মেয়ে, তোমার এই শাড়ি পরা রূপ আমার ভিতর কতটা ঝড় তুলেছে? উহু, জানো না? জানলে হয়তো এরূপ সর্বনাশা রূপে আমার সামনে আসার স্পর্ধা দেখাতে না। তোমার মাঝে কতটা মায়া আছে তা তুমি নিজেও জানো না। তোমার থেকে নিজেকে যত দূরে রাখতে চাই, ততই যেন আরও চুম্বকের মতো টানো আমায়। তুমি কি জানো কে তুমি? তোমার রূপের রহস্য কি? তোমার রূপ আমার জন্য মরণঘাতী স্বরূপ। তোমার দৃষ্টি দিয়ে আর কত ঘায়েল করবে আমায়। এভাবে চলতে থাকলে একা একা মরতেও বুঝি আমার কষ্ট হবে। তুমি কি দিবে আমায় তোমার ওই চোখ দুটো? তোমার সবটাই আমি চাই। দিবে আমায়? ফায়ানের মুখের বাক্যগুলো শুনে আরিমা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখল। সে মনোযোগ সহকারে ফায়ানের হার্টবিট শুনছে। অনেক জোরে জোরে বিট হচ্ছে। মনে হচ্ছে আরিমা যেন গুনতে পারবে। আকাশ বাতাস কাঁপিয়ে দুমুমখি করে একটা শব্দ হল। সাথে সাথে জিসান গাড়ির ব্রেক কষল। পিছনের গাড়িতে নাদিমও ব্রেক কষে নিল। এক সেকেন্ডের জন্য সবাই যেন কোমায় চলে গেল। হুশ ফিরতেই সর্বপ্রথম ফারহা নেমে আসে গাড়ি থেকে। তারপর দৌড়ে এগোতে থাকে ব্লাস্ট হওয়া গাড়ির দিকে। সেখানে যে তার প্রাণপ্রিয় বড় ভাই আর তার বোন আছে। রামিসা গাড়ি থেকে নেমে দৌড়ে ফারহার পিছু পিছু চলে যায়। পরপর সবাই গাড়ি থেকে নামে। তারপর দৌড়ে গিয়ে ফারহা আর রামিসাকে আটকায়। ফারহা ঘে ভাইয়া কি বলে সেখানেই জ্ঞান হারায়। সাথে সাথে জিসান তাকে কোলে উঠিয়ে গাড়িতে বসিয়ে আসে। তারপর আফরিদকে বলে যাতে করে ফারহার জ্ঞান ফিরিয়ে আনে। গাড়িতে পানির বোতল আছে। সাহিত্য একা রামিসাকে সামলাতে পারছে না। শেষে না পেরে শক্ত করে জাপটে ধরে রামিসাকে সে। রামিসা চিৎকার দিয়ে কাঁদতে লাগল। আমার ফুল ওই গাড়িতে। যেতে দাও আমায়। ওকে আনতে দাও। আমার ফুল। বলতে বলতে সাহিত্যের বুকে ঢলে পড়ল রামিসা। এদিকে গাড়ি ব্লাস্ট হওয়ার জন্য কিছুক্ষণ চারপাশে ধুলোয় মাখামাখি ছিল। এবার স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ি একদম ছাই হয়ে গেছে। নাদিম কি বলবে বা কি করবে ভেবে পাচ্ছে না। ফায়ান ওই গাড়িতে ছিল। সে বাক্যহারা। দুর্বল লাগছে নিজেকে। আফরিদ এসে নিজের বড় ভাইকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওখানে যে আরিমা আছে, তার বোনের মতো বান্ধবীটা গাড়িতে রয়েছে। নাদিমও আফরিদকে জাপটে ধরে চোখের পানি বিসর্জন দিতে লাগল। জিসান দিশাকে আর দিয়াজকে গাড়িতে বসিয়ে এলো। বেচারি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মনির আর শুভ একা একা সামলাতে পারছে না সিমরান আর বেলাকে। তাদের অবস্থাও করুণ। আফরিদ নাদিমকে ছেড়ে বন্ধু মহলের কাছে চলে এলো। তারপর এসে সবার সাথে এক জায়গায় বসে পড়ল। আচমকা মনির আর শুভ জড়িয়ে ধরল আফরিদকে। তার উপর দিয়ে বেলা আর সিমরানও সামিল হল। তারা সবাই একজন